আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের এক অভিশপ্ত যাত্রায়, যেখানে রাতের অন্ধকারে হারিয়ে যায় বিশ্বের এক মহাকাব্যিক জাহাজ টাইটানিক। এটা কি শুধুই এক দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য? এমনকি এত বছর পরেও টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে প্রশ্ন, সন্দেহ আর ষড়যন্ত্রের কাহিনী মানুষকে আকর্ষিত করে রেখেছে। কিন্তু আসুন পিছিয়ে যাই সেই ১৯১২ সালের শীতল রাতে। জানতে চেষ্টা করি কি এমন ঘটেছিল যে ইতিহাসের সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজটি হারিয়ে গেল। ১৯০৯ সাল বেলফাস্টের হ্যারল্যান্ড অ্যান্ড ওলফ শিপইয়ার্ডে শুরু হল টাইটানিকের নির্মাণ। ৪ বছরের দীর্ঘ পরিশ্রম আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় এই বিশাল জাহাজ। কাগজে কলমে টাইটানিক ছিল ডুবে যাওয়ার মতো কোনো ঝুঁকি ছাড়াই তৈরি করা। অনেকে বিশ্বাস করত এটি অবিশ্বাস্য। ১৯১২ সালের ১০ এপ্রিল ২,২০০ যাত্রী নিয়ে টাইটানিক ছেড়ে যায় ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে। যাত্রীদের কেউ জানত না যে তারা অজান্তেই এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে এক অদ্ভুত ব্যাপার ছিল। টাইটানিকের রওনা হওয়ার পরপরই বেশ কিছু সতর্কবার্তা পাঠানো হয়েছিল। উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে বরফের সতর্ক সংকেত। প্রতিটি সংকেতই ছিল ভয়াবহ। সামনের পথটি বরফশীতল হিমবাহ আর ভাসমান আইসবার্গে ভরা। কিন্তু আশ্চর্যজনকভাবে এসব সংকেত কেমন যেন উপেক্ষিত হয়ে যায়। কেন এত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আর কোনো গুরুত্ব পায়নি? নাকি এর পেছনে ছিল কিছু গভীর ষড়যন্ত্র? কয়েকজন টাইটানিকের কর্মচারী পর্যন্ত নাকি ভেতরে সন্দেহ প্রকাশ করেছিল যে কোথাও কিছু ঠিকঠাক চলছে না। কিন্তু জাহাজের গর্বিত নির্মাতা যে ব্রুস ইসমে নাকি আত্মবিশ্বাসে এতটাই পরিপূর্ণ ছিলেন যে তিনি জাহাজটির গতি বাড়াতে চাপ দিয়েছিলেন। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল সেটা এখনও রহস্যময়। ১৪ এপ্রিল ১৯১২ রাত ১১:৪০। জাহাজটি তখন উত্তর আটলান্টিকের গভীরে। আকাশ ছিল মেঘমুক্ত, কিন্তু চারপাশ অন্ধকার। রাতের আঁধারে হঠাৎই নজরে আসে এক বিশাল আইসবার্গ। জাহাজের কন্ট্রোল রুমে তখন দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সময় ছিল অত্যন্ত কম। জাহাজটি আইসবার্গের সাথে সজোরে ধাক্কা খায়। কিন্তু এখানেই আসে সেই অবিশ্বাস্য প্রশ্ন, টাইটানিক কি সত্যিই এতটাই দুর্বল ছিল? আইসবার্গের সাথে সংঘর্ষ হওয়ার পরেও অনেক বিশেষজ্ঞ বলেন জাহাজটি এত সহজে ডুবে যাওয়ার কথা ছিল না। তাহলে কেন এর সাথেই ঘটে গেল এই ভয়ঙ্কর বিপর্যয়? বিশেষজ্ঞদের মতে টাইটানিকের নির্মাণে কিছু গুরুতর ত্রুটি ছিল, যা হয়তো এটি ডুবে যাওয়ার প্রধান কারণ। প্রথমেই আসি স্টিল প্লেটের মান নিয়ে। অনেকের ধারণা টাইটানিকের নির্মাণে যে ধরনের ইস্পাত ব্যবহার করা হয়েছিল তা ঠান্ডা আবহাওয়ায় ভঙ্গুর হয়ে যায়। ১৯১২ সালে ব্যবহৃত ইস্পাত আধুনিক মানের মতো দৃঢ় ছিল না। বরফের সাথে সংঘর্ষের পর জাহাজের নিচের ৬টি কামরা জলভর্তি হয়ে যায়। অথচ টাইটানিকের গঠন এমনভাবে তৈরি করা হয়েছিল যে এটি ৪টি কামরা পর্যন্ত জলভর্তি হলেও জাহাজ ভেসে থাকতে পারত। তাহলে কি নির্মাণের সময় কোনো হিসেব নিকেশ ভুল হয়েছিল, যা এত দ্রুত ডুবির কারণ হয়ে দাঁড়িয়েছিল? গবেষকরা আরও বলেন, ধাক্কা লাগার সময় আইসবার্গ সরাসরি ছিদ্র তৈরি করেনি, বরং জাহাজের স্টিল প্লেটগুলো ফাটল ধরেছিল, যা মূলত নিম্নমানের নির্মাণের কারণে ঘটেছিল। একে একে জাহাজের সমস্ত অংশ জলমগ্ন হতে থাকে। কিন্তু কি কারণে এত দ্রুত জলভর্তি হল? এখানে বিজ্ঞানীরা একটি আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন, টাইটানিকের ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলি। যদিও এগুলো মূলত জল আটকানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই কম্পার্টমেন্টের উপরের দিক খোলা ছিল। ফলে নিচের কামরাগুলো ভরে উঠলে জল ধীরে ধীরে উপরের দিকে উঠে আসতে থাকে এবং একে একে পুরো জাহাজ পানির নিচে চলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল লাইফবোটের সংখ্যা। টাইটানিকের মোট যাত্রীদের জন্য প্রয়োজনীয় লাইফবোট ছিল না। প্রকৃতপক্ষে ২,২০০ যাত্রীর জন্য মাত্র ২০টি লাইফবোট রাখা হয়েছিল, যা কেবল অর্ধেক যাত্রীর জন্যই যথেষ্ট। তাই বিপর্যয়ের সময় অনেকেই লাইফবোটের অভাবে ডুবে যান। ধাক্কা লাগার পর ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং তার দল প্রাথমিকভাবে কিছুটা সময় নষ্ট করেন পরিস্থিতির গুরুত্ব বোঝার জন্য। অনেকেই বিশ্বাস করেন যদি আরও দ্রুত ব্যবস্থা নেওয়া হতো তবে হয়তো আরও অনেক যাত্রীকে বাঁচানো যেত।
এই ঘটনার পেছনে মানুষের একগুঁয়েমি এবং আত্মবিশ্বাসেরও বড় ভূমিকা ছিল। জাহাজের নির্মাতা এবং কর্মকর্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তারা ভাবতেও পারেননি এমন কিছু ঘটতে পারে। এই আত্মবিশ্বাসী তাদের তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বরফের সতর্কবার্তা বারবার উপেক্ষা করা হয়েছিল, যা সম্ভবত টাইটানিকের ডুবে যাওয়ার মূল কারণগুলির একটি। একটি বিষয় আরও আশ্চর্যজনক, যখন আইসবার্গের সাথে ধাক্কা লাগল তখনও কেন জাহাজটি থামানো হল না বা গতির পরিবর্তন করা হল না। জাহাজটি পুরো শক্তিতে চলছিল, যা সংঘর্ষের সময় আরও মারাত্মক পরিণতি ডেকে আনে। এখন প্রশ্ন হল, এসব কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র? অনেকেই বিশ্বাস করেন যে টাইটানিকের ডুবে যাওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল। এর একটি বড় কারণ হল, সেদিন রাতে কিছু গুরুত্বপূর্ণ মানুষ শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছিলেন। কিছু গবেষকের মতে টাইটানিক ডুবে যাওয়ার পেছনে নাকি ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো কৌশল থাকতে পারে। জাহাজটি ইন্স্যুরেন্সের মাধ্যমে বিশাল অর্থ পেতে হলে এমন একটি ঘটনা ঘটানো হতে পারে বলে অনেকে সন্দেহ করেছেন। দুর্ঘটনার প্রায় ৭৩ বছর পর ১৯৮৫ সালে ড. রবার্ট ব্যালার্ডের নেতৃত্বে এক দল গবেষক উত্তর আটলান্টিকের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। প্রায় ১২,৫০০ ফুট নিচে সমুদ্রের অন্ধকারে শান্তভাবে বিশ্রাম নিচ্ছিল ইতিহাসের এই মহান সাক্ষী। তবে যে জাহাজ একসময় মানুষের প্রযুক্তিগত গর্বের প্রতীক ছিল, এখন তা বিশাল টুকরো টুকরো ভাঙা অংশে পরিণত। এই আবিষ্কার একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। একদিকে মানুষের উদ্যম এবং প্রযুক্তির ক্ষমতায় সমুদ্রের এত গভীর থেকে জাহাজের খোঁজ পাওয়া সম্ভব হয়েছিল। অন্যদিকে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে মানুষের হৃদয়ে আবার সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি ফিরে আসে। টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা অনেক প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন। কিভাবে এত শক্তিশালী জাহাজ সমুদ্রের গভীরে ভেঙে পড়ল? প্রথমত, ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন যে জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়ার সময় দুটি বড় অংশে ভেঙে গিয়েছিল। এটা ঘটে মূলত জাহাজের স্ট্রাকচারাল ত্রুটির কারণে। বিজ্ঞানীরা আরও আবিষ্কার করেন যে ঠান্ডা পানিতে ধাতব অংশগুলো কেমন ভঙ্গুর হয়ে পড়ে। এই কারণে সংঘর্ষের পর জাহাজের নিচের অংশগুলো দ্রুত ভেঙে যায় এবং সমুদ্রের তলায় তলিয়ে যায়। আইসবার্গের সাথে সংঘর্ষের পরে এটি একবারে ডুবে যাওয়ার কথা ছিল না, কিন্তু ধাতুর দুর্বলতা এবং গঠনগত ত্রুটির কারণে পুরো জাহাজ ভেঙে পড়ে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সংঘর্ষের পরে কিভাবে জাহাজটি এত তাড়াতাড়ি ডুবে গেল? বিজ্ঞানীরা বলেন, ভাসমান আইসবার্গের সাথে সংঘর্ষ জাহাজের নিচের অংশে এমনভাবে ফাটল ধরিয়েছিল যে ওয়াটারটাইট কামরাগুলো এর প্রভাব থেকে বাঁচতে পারেনি। এতে একের পর এক কামরা ভরে ওঠে জল এবং জাহাজটি ধীরে ধীরে তলিয়ে যায়। যদিও ধ্বংসাবশেষ আবিষ্কারের পর বিজ্ঞানীরা অনেক রহস্যের সমাধান করতে পেরেছেন, তবুও কিছু প্রশ্নের উত্তর আজও অমীমাংসিত রয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, কেন এতগুলো সতর্কবার্তা উপেক্ষা করা হল? কিছু গবেষক বিশ্বাস করেন ক্যাপ্টেন স্মিথ শেষ মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এর পেছনে ছিল কি কোনো অজানা চাপ? এছাড়া অনেকের মতে টাইটানিকের প্রকৃত ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া সত্ত্বেও ধ্বংসাবশেষের কিছু অংশ এখনও আবিষ্কার হয়নি। জাহাজটির সম্পূর্ণ ছবি আজও অজানা, এবং সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা অন্যান্য অংশ কি গোপন রহস্যের ইঙ্গিত দেয়? কিছু ষড়যন্ত্র তত্ত্ব আজও বেঁচে আছে। অনেকেই বিশ্বাস করেন যে টাইটানিক এবং তার যাত্রীদের ভাগ্য আসলে পরিকল্পিত ছিল। এর মধ্যে বেশ কিছু বড় মাপের অর্থনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব আছে, যেখানে জাহাজটি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ। এই তত্ত্বগুলোর পেছনে কোনো কঠিন প্রমাণ না থাকলেও এগুলো ইতিহাসের পৃষ্ঠায় চিরকাল রহস্য হিসেবে থেকে যাবে। আজ এত বছর পরেও টাইটানিকের কথা ভাবলে সারা বিশ্বের মানুষের মনে ভয়, বিস্ময় এবং বিষাদ তৈরি হয়। এর ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয় মানুষের সীমাবদ্ধতা এবং প্রযুক্তির ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস কতটা ভয়ানক হতে পারে। টাইটানিকের গল্প কেবল একটি জাহাজের নয়, এটি মানুষের আশাবাদ এবং অভিশাপেরও গল্প। তবে টাইটানিকের ধ্বংসাবশেষ শুধু রহস্যের উৎস নয়, বরং তা গবেষকদের জন্য এক অমূল্য সম্পদ। সামুদ্রিক বিজ্ঞান থেকে শুরু করে মানব প্রকৃতি এবং টেকনোলজির সীমাবদ্ধতা সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করেছে এই মহাকাব্যিক ধ্বংসাবশেষ।
টাইটানিকের রহস্য আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। একদিকে বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং প্রযুক্তির প্রগতির মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেলেও অন্যদিকে অনেক অমীমাংসিত প্রশ্ন আজও মানুষকে ভাবিয়ে তুলছে। তবে এক জিনিস নিশ্চিত, টাইটানিক কেবল এক জাহাজ নয়, এটি ইতিহাসের এক অমর অধ্যায়, যা চিরকাল মানুষের হৃদয়ে থেকে যাবে।